খুব সম্ভবত স্বাধীনতার পর সবচেয়ে বড় সংকট পার করলো বাংলাদেশ। পার করলো আসলে এখনই বলা যাবে না, কারণ রাজনীতি এবং বিপ্লবে শেষ বলে কিছু নেই। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। কিন্তু এবারের আন্দোলনটা কি ছিল না এখানে? বিশ্বের বড় বড় আন্দোলনগুলোর মতোই যৌক্তিক ছোট্ট একটা দাবি থেকেই ছাত্ররা আন্দোলন শুরু করে। কিন্তু ছাত্রদের এই দাবিকে শুরুতে আমলে না নিয়ে আন্দোলন দমন করার চেষ্টা করা হয়, আর পুলিশের গুলিতে নিহত হয় প্রায় বেশ কয়েকজন শিক্ষার্থী। সাথে সাথে আন্দোলনটা বড় আকার ধারণ করে। বড় বলতে এতটাই বড় যে শিক্ষার্থীদের আহ্বানে সাধারণ মানুষও রাস্তায় নেমে আসেন। ছোট্ট একটা অধিকার আদায়ের আন্দোলনটা পৌঁছে যায় গণ আন্দোলনের দ্বার প্রান্তে। সরকার বিরোধী শক্তিগুলো এর ফায়দা নিতে মাঠে নেমে আসে, আর আন্দোলনটি পৌঁছে যায় সরকার পতন আন্দোলনেরও দ্বার প্রান্তে, যা সামাল দিতে রীতিমতো হিমশিম খেয়ে যায় সরকার। সরকার তার নিজস্ব মানুষ বাহিনী সহ সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে। পুলিশ বিজিবির সাথে মাঠে নেমে আসে সেনাবাহিনী। সারা দেশের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এরপর কি ঘটে তা আপনারাই ভালো জানেন। সরকারি হিসাব মতেই এই আন্দোলনে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ায় কয়েক শত। দেশের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় আগুন দেওয়া হয়, সম্পদের ক্ষতি করা হয়। প্রায় এক সপ্তাহ সবকিছু বন্ধ থাকায় দেশের আর্থিক ক্ষতি গিয়ে দাঁড়ায় প্রায় 1,00,000 কোটিতে। অথচ একটি দূরদর্শী বক্তব্য, একটি সুষ্ঠু আলোচনার টেবিল এই রক্তপাত ঠেকাতে পারত। যাই হোক, এই যে এত বড় ম্যাসাকার, এত রক্ত, এত গ্রেফতার, এগুলো থেকে আসলে কি প্রতীয়মান হয়? প্রথমত, সরকার এবং সরকারি রাজনৈতিক দলের মধ্যে বেশ অসামঞ্জস্যতা রয়েছে। ক্রাইসিস সামলানোর মতো কৌশলগত দক্ষতা এই সরকারের কমে গিয়েছে। সরকারের উঁচু মহল থেকে কি নির্দেশনা আসছে সেইটা কতটা যৌক্তিক, সেই ব্যাপারে উপর মহলে গণতান্ত্রিক বিশ্লেষণ হচ্ছে না। সেই সাথে সরকারি দলের একটা বড় সংখ্যক রাজনীতিবিদ এবারের সংকটে কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। তারা হয়তো রাস্তা খুঁজেছেন যে কিভাবে সংকট ছেড়ে বিদেশে পাড়ি দেওয়া যায়। মানে তাদের মধ্যেও দলের প্রতি এবং সরকারের প্রতি সেই দায়বদ্ধতাটা নেই হয়ে গেছে। আর এই ব্যাপারগুলো একটা দুর্বল সরকারকে নির্দেশ করে, যারা ক্রাইসিস ম্যানেজমেন্টে কৌশলগত ভূমিকা পালন না করে পেশি শক্তির প্রয়োগ করে, যা বৈশ্বিক মহলেও সরকারের ভাবমূর্তি নষ্ট করে। এবারও তাই করেছে। দেখেন, যুগে যুগে যারা লম্বা সময় দেশ শাসন করেছে তাদের পতন হয়েছে মূলত নতুন প্রজন্মের মন বুঝতে না পেরে। তারা কি চায়, কিভাবে চায় সেইটা না বুঝে সরকার যখন তাদের নিজেদের মতো করেই সবকিছু করতে চায়, তখনই মূলত একটা প্রজন্ম সরকারের বিপক্ষে চলে যায়। আর এই বিপক্ষে যাওয়া প্রজন্ম সরকারের পতনের আগ পর্যন্ত লড়াই করে। যদি সরকার এই প্রজন্মের পালস বুঝতে সক্ষম হয়, তবে লড়াইটা গতি হারায়। যদি তা না হয়, তবে 2 দিন আগে অথবা পরে সেই সরকার আর টিকে থাকতে পারে না। যদি টিকে থাকেও, তবে তা থাকতে হয় রক্তের স্রোতের উপরে। দেখেন, আরব বিশ্বের এক একজন স্বৈরশাসক 30-40 বছর করে দেশ শাসন করেছেন। দীর্ঘদিনের শাসনের ফলে এক একজন শাসক এতটাই অহংকারী হয়ে উঠেছিলেন যে তারা চিন্তা করতেন যে তাদের কখনো ভুল হতে পারে না। কিন্তু সেই শাসকদেরও কিন্তু পতন হয়েছিল নতুন প্রজন্মের কাছেই। কারো পতন দ্রুত হয়েছে, কারোটা ধীরে হয়েছে, কিন্তু পতন কিন্তু হয়েছেই। তবে সিরিয়ার বাশার আল আসাদ এই জায়গায় আলাদা। তার পতন ঘটানো সম্ভব না হলেও সিরিয়া কিন্তু পৌঁছে গেছে গৃহযুদ্ধের দিকে। দেশের মধ্যে ভেতরের এবং বাইরের নানান পক্ষ একে অপরের বিপক্ষে যুদ্ধ করে দেশটাকে নরক বানিয়ে ফেলেছে। সেই নরকের রক্তের উপর বসে এখনো ক্ষমতা টিকিয়ে রেখেছেন বাশার আল আসাদ। বিরোধী মত দমন করা, সরকারের সমালোচনা কঠোর হস্তে দমন করা, কিংবা যে কোনো সরকার বিরোধী কাজকে কঠোরভাবে থামিয়ে দেওয়ায় নতুন প্রজন্ম এবং সেনাবাহিনীর একটা অংশ বাশার আল আসাদের বিপক্ষে চলে যায়। শুরু হয় সরকারের সাথে যুদ্ধ, যে যুদ্ধে জড়িয়ে পড়ে বিশ্বের নানান পরাশক্তিগুলো মূলত নিজেদের স্বার্থেই কিন্তু সেখানে জড়িয়ে পড়েছে। সেই ব্যাপারে পরে হয়তো বা কথাবার্তা বলা যাবে। আর এখনো কিন্তু সেই গৃহযুদ্ধ চলছেই। দেখেন, বাংলাদেশও কিন্তু এমনই একটা দেশ যেখানে বিশ্বের অনেক পরাশক্তি এবং শক্তিশালী রাষ্ট্রের স্বার্থ এবং আগ্রহ দুইটাই আছে। তাই আমরা চাই আমাদের দেশটা এমন করুণ পরিণতির দিকে না যাক। সরকার নতুন প্রজন্মের মনের ভাষাটা বুঝুক।